ইতিমধ্যে আমাদের ১৬ ডিভিশনের ইউনিটগুলোকে জরুরি ভিত্তিতে পূর্ব পাকিস্তানে পাঠানো হচ্ছে। যে সমস্ত ইউনিটগুলো পাঠানো হচ্ছে সেগুলো থেকে বাদ দেওয়া হচ্ছে বাঙালি সদস্যদের। এ থেকে ধরে নিলাম খুব শীঘ্রই আমার পোস্টিং অর্ডার এসে যাবে। আমার ইউনিটে আমরা মাত্র ২ জন বাঙালি, হলেও তাই। প্রায় একই সময়ে নূর এবং আমার পোস্টিং অর্ডার এসে গেল। আমাকে যেতে হবে খারিয়ায় আর নূরকে যেতে হবে কোহাট। একই সময়ে পোস্টিং অর্ডার পাওয়ায় দুজনেই খুশি হলাম। এতে আমাদের মুভমেন্ট কোঅর্ডিনেট করতে সুবিধা হবে। আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পোস্টিং অর্ডার পেয়ে নতুন জায়গায় যাবার পথেই কেটে পড়ব আমরা। এতে করে খুব সহজেই সপ্তাহখানেকের জয়নিং টাইম কাজে লাগানো যাবে। কিন্তু সমস্যা দেখা দিল মতিকে নিয়ে। যে কোনো কারণেই হোক না কেন ওর পোস্টিং অর্ডার আসতে দেরি হচ্ছিল। ঠিক হলো কিছু একটা করা দরকার। স্কুলে আটকে পড়া সব বাঙালিরাই প্রায় চলে গেছে পশ্চিম পাকিস্তানের বিভিন্ন ইউনিটে। হঠাৎ মতির মাথায় একটা বুদ্ধি এলো। ও সরাসরি পিন্ডিতে MS ব্রাঞ্চের সাথে যোগাযোগ করে জানতে চাইল বেঙ্গল রেজিমেন্টের অফিসারদের পোস্টিং ইনচার্জকে। ভাগ্যক্রমে জানা গেল ওই বিভাগের দায়িত্বে যে কর্নেল সাহেব রয়েছেন তিনি মতির পূর্ব পরিচিত। কর্নেল সাহেব মতির এক স্কুলমেটের বাবা। পরিচয় জানার পর মতি আবদার করে বসলো, আঙ্কেল, স্কুলের আটকে পড়া সবারই পোস্টিং হয়ে গেছে, শুধু আমিই পড়ে রয়েছি। আমার একটা গতি করুন, একাকিত্বের যন্ত্রণা আমাকে কুরে কুরে খাচ্ছে। প্লিজ আঙ্কেল, ইউ গট টু ডু সামথিং ফর মি অ্যাজ সুন অ্যাজ পসিবল। তুমি চিন্তা করো না, আজই আমি তোমার পোস্টিং অর্ডার দিয়ে দিচ্ছি। 6 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পেশোয়ারে যাবার জন্য তুমি প্রস্তুত হও। মতি কর্নেল সাহেবকে ধন্যবাদ জানিয়ে বলেছিল সম্ভব হলে পেশোয়ার যাবার পথে মুলতান হয়ে যাবার চেষ্টা করব। উদ্দেশ্য কর্নেল সাহেবের পরিবারের সাথে দেখা করে যাওয়া। পুরো পরিবারের সাথেই মতি পূর্ব পরিচিত। কথা শেষে মতি আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল। ইটস অল ডান স্যার, ওয়েল ডান ইনডিড, ইটস রিয়েলি গ্রেট। কর্নেল আঙ্কেলের কথা মতো পরদিনই মতি তার পোস্টিং অর্ডার হাতে পেল। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। গেমস থেকে ফিরে এক্সারসাইজ করছিলাম মেসে। মতি ও নূর এলো। দুজনেই খুব রিল্যাক্সড। এক্সারসাইজ শেষ করে ফ্রেশ হয়ে তিনজনই গিয়ে বসলাম লনে। ঠিক করা হলো নূর রওনা হবে ট্রেনে করে কোহাটের পথে, কিন্তু পথিমধ্যে ভাওয়ালপুরে নেমে যাবে নূর। সেখানে সার্কিট হাউসে অবস্থান নেবে নূর। মতি ও আমি ওর যাত্রার পরদিন ভাওয়ালপুরে তার সাথে মিলিত হব। মতি এবং আমি কিভাবে যাব সেই ব্যাপারে কিছুই আলাপ হলো না। আমাদের অঙ্গীকার অনুযায়ী কেউ এ বিষয়ে কোনো প্রশ্ন করলো না। আলাপ শেষে ক্লাবে চলে গেলাম তাম্বুলো নাইট অ্যাটেন্ড করার জন্য। আমাকে কমান্ডিং অফিসার নির্দেশ দিলেন যত তাড়াতাড়ি সম্ভব গোছগাছ সেরে খারিয়া চলে যেতে। স্বাভাবিকভাবে আমি ব্যস্ত হয়ে পড়লাম গোছগাছ নিয়ে। সমস্ত মালপত্র ব্যাটম্যানকে দিয়ে এপ্রিলের প্রথম সপ্তাহের শেষের দিকে ট্রেনে করে পাঠিয়ে দিলাম খারিয়ায়। CO-কে বললাম ট্রেনে না গিয়ে বাই এয়ার লাহোরে হয়ে যাব আমি। ট্রানজিট পিরিয়ডটা লাহোরে আমোদ ফুর্তি করে কাটিয়ে দিয়ে খারিয়ায় চলে যাব আমি। সমস্যা দেখা দিল সদ্য কেনা গাড়িটা নিয়ে। নতুন গাড়ি শখ করে কেনা, তাই বেচে দেওয়ার প্রশ্নই ওঠে না। এতে লোকজনের মনে সন্দেহ সৃষ্টি হতে পারে। তাই ঠিক করলাম আমার এক ঘনিষ্ঠ বন্ধুকে দিয়ে যাব গাড়িটা। এজাজ লাহোরের ছেলে। ওর পরিবারের সাথেও আমার ঘনিষ্ঠতা রয়েছে। আমাকেও তার পরিবারের একজন হিসেবেই মনে করে। এজাজকে একদিন বললাম, এজাজ, আমি বাই এয়ার লাহোর হয়ে যাচ্ছি, তুই আমার গাড়িটা রেখে দে, সুবিধা মতো লাহোরে পাঠিয়ে দিস। এরপরে এক ফাঁকে খারিয়া থেকে লাহোর গিয়ে গাড়িটা নিয়ে আসব। এজাজ আমার প্রস্তাবে খুশি হয়ে রাজি হলো এবং বলল, ডোন্ট ইউ এভার থিঙ্ক অ্যাবাউট ইট, আই শ্যাল ম্যানেজ এভরিথিং, ইউ জাস্ট গো অ্যান্ড হ্যাভ ফান অ্যাট লাহোর। By the way, when are you planning to leave? Tentatively around mid-April, জবাব দিয়েছিলাম আমি। এভাবেই গাড়ির ঝামেলারও সুরাহা হলো। এরই মধ্যে ঘটলো চরম অঘটন। একদিন গেমসের পর স্কুলের মেসে অ্যান্টি রুমে বসেছিল নূর। কয়েকজন পশ্চিম পাকিস্তানি অফিসারও বসেছিল সেখানে। কথায় কথায় একসময় বাঙালি জাতি এবং শেখ মুজিব সম্পর্কে কটূক্তি করে নূরকে চটাবার চেষ্টা করছিল। ওদের একজন নূরকে উদ্দেশ্য করে বলল, নূর, তেরা তো কিসমত খুল গয়া রে, शेख मुजीब अभी तुझे एकदम से जनरल बना देगा। बास्टार्ड मुजीब इज अ ट्रेटर, डोंट यू थिंक सो? सारे बंगाली कौम हिंदू है,
উস্কানিমূলক এ ধরনের বক্তব্যে নূর ভীষণভাবে উত্তেজিত হয়ে ওদের কথার জবাবে গর্জে ওঠে, ইফ মুজিব ইজ আ গাদ্দার দেন ইয়াহিয়া ইজ এ রুগ। He is killing thousands of Bengalis. He has let loose all the forces to rape and dishonor our mothers and sisters. Therefore, he is a bigger bastard. এ ধরনের কথা বলেই ক্ষান্ত হয়নি নূর। রাগের চোটে সামনের স্ট্যান্ডে রাখা প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ছবি তুলে নিয়ে আছড়ে ফেলে দিয়ে তার উপর দিয়ে গটগট করে হেঁটে বেরিয়ে যায় নূর। প্রেসিডেন্টের ছবি পা দিয়ে মারিয়ে চূর্ণ বিচূর্ণ করার গুরু অপরাধে তক্ষুনি তার বিরুদ্ধে ওপেন অ্যারেস্টের আদেশ জারি করে স্কুল কর্তৃপক্ষ। শুরু হয়ে যায় কোর্ট মার্শাল প্রসিডিংস। ঘটনার আকস্মিকতায় আমার ও মতির মাথায় বাজ ভেঙে পড়ে। হতভম্ব হয়ে যায় আমরা। খবর পেয়ে ছুটে গেলাম ওর কাছে। এ কি করলো নূর? ক্ষণিকের উত্তেজনার বশে সবকিছু ভণ্ডুল করে দিলে কি করে? তোমার এ ধরনের হঠকারী কার্যকলাপের পরিণামে আমরাও বিপদে পড়তে পারি। তোমার সাথে আমাদের হৃদ্যতার কথা সবাই জানে। হাউ কুড ইউ বি সো স্টুপিড টু ডু থিংস লাইক দ্যাট? শেম অন ইউ। এ ধরনের কাজ তোমার কাছ থেকে আশা করিনি। হঠাৎ করেই ওর উপর ভীষণ রাগ হলো। আই এম সরি স্যার, আই ওয়াজ টোটালি আউট অফ মাই মাইন্ড। যা ঘটেছে তার জন্য আমি লজ্জিত এবং অনুতপ্ত। এখন আমাকে নিয়ে বৃথা চিন্তা না করে প্ল্যান মতো আপনারা চলে যাবার ব্যবস্থা করুন যত শীঘ্র সম্ভব। সামারি অফ এভিডেন্স শুরু হলে আপনাদের ডাক পড়া অসম্ভব কিছু নয়। কেসে জড়িয়ে পড়ার আগেই পালিয়ে যেতে হবে আপনাদের। আমার যা হবার তা হবে, কিন্তু আপনারা ফেঁসে পড়লে আর যাওয়ার সুযোগ হবে না। তাই আমার আন্তরিক অনুরোধ, প্লিজ লিভ মি অ্যালোন টু মাই ফেট অ্যান্ড জাস্ট থিঙ্ক টু এসকেপ অ্যাজ কুইক অ্যাজ পসিবল। আপনাদের কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ছেলে মানুষের মতোই ডুকরে কেঁদে উঠল নূর। ওকে সান্ত্বনা দেবার ভাষা খুঁজে না পেয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরে এলাম। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল? এখন আমাদের কি করা উচিত ভেবে কোনো কুলকিনারাই পাচ্ছিলাম না। নূরের ভবিষ্যৎ ভেবে শঙ্কিত হয়ে পড়লাম। বেচারা নূর। অনেক তর্ক বিতর্কের পর ঠিক করলাম মতি এবং আমি 16 এপ্রিল আমাদের যাত্রা শুরু করব। তখনকার দিনে করাচি থেকে একটা ফ্লাইট কোয়েটা মুলতান হয়ে লাহোরে যেত প্রতিদিন। 16 তারিখের ওই ফ্লাইটে রওনা হব আমি লাহোরের পথে। মতি স্কুল অ্যাডজুটেন্টকে জানিয়ে দিয়েছে ট্রেনে না গিয়ে ও বাই এয়ার ট্রাভেল করবে। পথিমধ্যে মুলতানে কয়েকদিন কর্নেল সাহেবের পরিবারের সাথে কাটিয়ে চলে যাবে পেশোয়ার। MS ব্রাঞ্চের কর্নেল সাহেবের নাম শুনে অতি স্বাভাবিকভাবেই তার প্রস্তাব মেনে নিয়েছিল স্কুলের অ্যাডজুটেন্ট। একই ফ্লাইটে আমাদের সিট বুক করলাম। ওপেন অ্যারেস্টে থাকার ফলে আমরা নূরের সাথে স্বাভাবিক যোগাযোগ রক্ষা করে চলতে পারছিলাম। ক্লোজড অ্যারেস্ট হলে ওর সাথে কোনো যোগাযোগ রাখা সম্ভব হতো না। নূর বন্দী হওয়ার পর থেকেই মানসিক অশান্তিতে ভুগছিলাম। ওকে বিপদের মধ্যে ফেলে রেখে চলে যেতে মন কিছুতেই সায় দিচ্ছিল না। ঘুরে ফিরে শুধু একটি কথাই মনে হচ্ছিল, কোনো মতেই কি নূরকে উদ্ধার করে আমাদের সাথে নিয়ে যাওয়া যায় না? অনেক চিন্তা ভাবনার পর একটা উপায় আমার মাথায় এলো। 15 তারিখ সকালে গিয়ে উপস্থিত হলাম মতির মেসে। গিয়ে দেখি মতির ঘর একদম খালি। বুঝলাম মতি তার মালপত্র ব্যাটম্যানের সাথে পাঠিয়ে দিয়েছে ইতোমধ্যে। বাথরুমে গোসল করছিল মতি। অল্পক্ষণ পরেই মতি বেরিয়ে এলো। কি ব্যাপার স্যার, এত সকালে আপনি? একটা বিশেষ ব্যাপারে আলাপ করতে এলাম। মতি, তুমি ভালো করেই জানো নূরের বন্দী হওয়ার পর থেকেই আমি ভীষণভাবে মানসিক অশান্তিতে ভুগছি। সর্বক্ষণ ওকে নিয়েই ভাবছি, বললাম আমি। নূরের বিষয়েই কিছু কি? আমার মানসিক অবস্থা আজ করেই বোধহয় প্রশ্নটা করলো মতি। হ্যাঁ তাই, নূরকে সঙ্গে নেবার একটা আইডিয়া এসেছে মাথায়। আমাকে শেষ করতে না দিয়েই মতি বলে উঠল, আর ইউ ম্যাড স্যার? বন্দী অবস্থা থেকে তাকে নিয়ে যাবার কথা কি করে ভাবলেন? ওকে সঙ্গে নিলে আমরা ধরা পড়তে বাধ্য। আহা, আগে শোনোই না আমার আইডিয়াটা। মতিকে শান্ত করার চেষ্টা করলাম। বেশ, বলেন দেখি কি বলতে চান। দেখো মতি, নুরি প্রথম আমার কাছে পালিয়ে যাবার ইচ্ছা প্রকাশ করেছিল। মানছি হঠাৎ করে ও একটা ভুল করে ফেলেছে। মানুষ মাত্রই ভুল করতে পারে। তাছাড়া ওর ভবিষ্যৎটা একটু ভেবে দেখো। এই অবস্থায় ওকে অসহায় একা ফেলে যেতে রেখে বিবেকে বাঁধছে। ওকে ফেলে রেখে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না মতি। বাট দেন হাউ? প্রশ্ন মতির। শোনো মন দিয়ে, আমি ওর জন্য 3 দিনের অ্যাটেন্ড ফি অর্থাৎ সিক ইন কোয়ার্টার্স জোগাড় করেই আজই ওকে রওনা করিয়ে দিতে চাই ভাওয়ালপুরের উদ্দেশ্যে।
ওখানে পৌঁছে সে অপেক্ষা করবে আমাদের জন্য। আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ওকে কিছুই বলা হবে না। শুধু এতটুকুই বলা হবে, আগামীকাল ভাওয়ালপুর স্টেশনে ওর সাথে নির্ধারিত সময়ে আমাদের দেখা হবে। সময় দুপুর 2টা থেকে 3টার মধ্যে। দ্যাটস অল। এ ব্যাপারে কোনো প্রশ্ন না করেও যদি ও যেতে রাজি হয়, তবে লেটস টেক হিম। If at all something goes wrong with him on his way, even then we would be safe, as he wouldn't be in our position to reveal anything about our route or the next step, and thus our secret will not be compromised. What do you say? ঠিক আছে, বুঝলাম। আপনার প্ল্যানে যুক্তি আছে, কিন্তু অ্যাটেন্সি কি করে জোগাড় করবেন? প্রশ্ন মতি। First of all, tell me, do you agree or not to take him with us on principle? Well, it is still risky, but I shall buy it. জবাবে বলল মতি। আনন্দে মতিকে জড়িয়ে ধরে বললাম, থ্যাঙ্কস, ইউ আর রিয়েলি গ্রেট মতি। নাও কাম অ্যালং অ্যান্ড সি হোয়াট আই ডু। গাড়ি করে ছুটে গেলাম সিএমএইচে স্টাফ সার্জেন্ট ক্যাপ্টেন জামালের কাছে। আমি যখন ঢাকা কলেজের ছাত্র, তখন ঢাকা মেডিকেল কলেজে পড়তেন জামাল। ছাত্র রাজনীতি করার সুবাদে পরিচয় হয়। আমাদের সেই পরিচয় আর্মিতে যোগদানের পর আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। বয়সে ক্যাপ্টেন জামাল আমার চেয়ে কিছুটা বড় হলেও আমরা একে অপরকে তুমি বলে সম্বোধন করতাম। সিএমএইচে আউট পেশেন্টে গিয়ে দেখি জামাল রুগী দেখায় খুবই ব্যস্ত। এক ফাঁকে এগিয়ে এসে বলল, কি বন্ধু, হাসপাতালে কেন? বস কিছুক্ষণ, একটু হালকা হইয়া লই। জবাবে বললাম, না দোস্ত, বসনের সময় নেই, খুব একটা জরুরি কামে আইছি। কও তাইলে। মতিকে সংক্ষেপে পরিচয় করিয়ে দিয়ে বললাম, কাল যাইতেছি, দেখা না কইরা গেলে তো আমারে কাইটটা ফেলাইতা, তাই খুদা হাফেজ কইতে আইলাম। কিন্তু দোস্ত, যাওনের আগে একটা শেষ আবদার লইয়া আইছি। নূরের লাইগা 3 দিনের অ্যাটেন্ডেন্স লেখা দাও। বেচারার মন মেজাজ খুবই খারাপ। নূরের ঘটনা কুয়েটার সব বাঙালিরই মনে সমবেদনার উদ্রেক করেছিল। অনেকেই ওর প্রতি ছিল সিম্প্যাথেটিক। ক্যাপ্টেন জামাল ছিল তাদেরই একজন। মুহূর্তে নির্দ্বিধায় এর একটা চিট প্যাডে লিখে সেটা আমার হাতে দিয়ে জামাল বলল, এরই মধ্যে একদিন সময় করে জামুনে দেখতে কইও তারে। পোলাডা খামাখা নিজেরে কি বিপদে না ফেলাইছে আল্লাহ জানেন। ইয়াং ব্লাড, খুনকা গরমি, বুঝলা বন্ধু? অনেকটা আফসোস করেই কথাগুলো বলছিল জামাল। ঠিক কইছো দোস্ত, এখন তাহলে যাই, ভাবিরে বুঝাইয়া কইও সময়ের অভাবে দেখা করতে পারলাম না। বুঝতেই পারো কি তাড়াহুড়ার মধ্যে আছি। আল্লাহ হাফেজ। বিদায় জানিয়ে বেরিয়ে এলাম। বিকাল 3:30 বোলান এক্সপ্রেসে তুলে দিতে হবে নূরকে। লাঞ্চ সেরে মতি ও আমি সোজা চলে গেলাম নূরের মেসে। গিয়ে দেখি নূর লুঙ্গি পরে খালি গায়ে শুয়ে আছে। গেট আপ ইউ লেজি বাম। আওয়াজ তুলে চোখ খুলে লুঙ্গি বাঁধতে উঠে বসল নূর। বিনা প্রশ্নে আমার কথা মেনে নিতে রাজি থাকলে তোমাকে সঙ্গে নিয়ে পালাতে পারি। বলো রাজি? আমার কথা বলার ধরন প্রথমে তাকে কিছুটা ভরকে দিয়েছিল নূর, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, কোনো কিন্তু নয়। সময় নষ্ট না করে বলো রাজি। দৃঢ়তার সাথে জিজ্ঞেস করলাম আবার। রাজি, জবাব দিল নূর। বেশ, এবার শোনো মনোযোগ দিয়ে। You have 3 days attendance, means complete bed rest, okay? Send this sheet to the adjutant through your batman, then give him chutti for 3 days. Call him now and do as I said. নূর তখনই তার ব্যাটম্যানকে ডেকে তাকে নির্দেশ দিল চিটটা অ্যাডজুটেন্টের কাছে পৌঁছে দিয়ে ছুটিতে বাড়ি চলে যাবার জন্য। অপ্রত্যাশিতভাবে একসাথে 3 দিনের ছুটি পেয়ে ব্যাটার 32 দাঁত আর বন্ধই হচ্ছিল না। খুশির ঠেলায় গদগদ হয়ে লম্বা একটা স্যালুট মেরে ছুটে চলে গেল হুকুম তামিল করতে। বেশ, এবার শোনো মনোযোগ দিয়ে। You have 3 days attendance, means complete bed rest, okay? Send this sheet to the adjutant through your batman, then give him chutti for 3 days. Call him now and do as I said. এবার কাপড় পরে তৈরি হয়ে নাও। একটা হ্যান্ডব্যাগে 2 প্রস্থ এক্সট্রা চেঞ্জ ভরে নাও জলদি। তোমাকে বোলান এক্সপ্রেস ধরতে হবে। লাহোর পর্যন্ত টিকিট থাকবে, কিন্তু ভাওয়ালপুরে নেমে যাবে তুমি। সেখানে সার্কিট হাউসে অবস্থান নেবে তুমি। আগামীকাল দুপুর 2টা থেকে 3টার মধ্যে ভাওয়ালপুর স্টেশনে আমরা মিলিত হব ইনশাল্লাহ। ভাওয়ালপুর পৌঁছে একটা কাজ করতে হবে তোমাকে। সেখান থেকে ভাওয়ালনগর যাবার উপায় কি এবং কোন উপায়ে কতটুকু সময় লাগবে সেটা জেনে রাখতে হবে তোমাকে।
All the way, you will behave like an army officer traveling to your place of posting at Bawalnagar. Am I clear? Yes, sir. বলেই ছোট একটা হ্যান্ডব্যাগে অতি প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিয়ে নূর তৈরি হয়ে নিল। ওকে গাড়িতে তুলে দিয়ে আমরা ছুটলাম রেলওয়ে স্টেশন। বোলান এক্সপ্রেস প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। একটা ফার্স্ট ক্লাস কুপেতে নূরের জন্য একটা সিট রিজার্ভ করা হলো। নির্দিষ্ট কামরায় উঠে বসলাম আমরা। পকেট থেকে 5,000 টাকা, একটা পিস্তল এবং 25টা গুলি নূরের হাতে তুলে দিলাম। কোনো কথা না বলে সেগুলো ব্যাগে ভরে রাখলো নূর। কিছুক্ষণ পর গাড়ি ছাড়ার ঘন্টা এবং হুইসেল দুটোই বেজে উঠল। নূরকে জড়িয়ে ধরে বললাম, টেক কেয়ার, সি ইউ টুমরো, খোদা হাফেজ। গাড়ি নড়ে উঠল। আমরা প্ল্যাটফর্মে নেমে পড়লাম। তীব্র হুইসেল বাজাতে বাজাতে বোলান এক্সপ্রেস স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। আমরাও ফিরে এলাম। আজ রাতে ডিভার্টির এক তরফ থেকে আমার ফেয়ারওয়েল ডিনার। তাই মতিকে মেসে নামিয়ে দিয়ে ফেরার সময় বললাম, কাল এয়ারপোর্টে দেখা হবে। মেসে সে রাতে ডিভার্টির ব্যান্ডের সাথে অনেক রাত অবধি পানাহার চলল। ব্যান্ডের তালে তালে নাচ গানও হলো রেওয়াজ অনুযায়ী। বেশ কিছুটা ক্লান্তি অনুভব করছিলাম সারাদিনের ব্যস্ততায়। তার উপর মাথায় রয়েছে নূরের ব্যাপারে টেনশন, কিন্তু কিছুই করার নেই। সব চিন্তা মনে চেপে রেখে স্বাভাবিকভাবেই সব ফর্মালিটিস শেষ করে অনেক রাতে ফিরে এলাম নিজের কামরায়। সেদিন হঠাৎ করে এক প্রশ্ন বৃষ্টি হওয়ায় বেশ একটু ঠান্ডা পড়েছে। তাই বেয়ারা ঘরের ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে দিয়ে গেছে। সঙ্গে নেবার জিনিসপত্র আগেই গোছগাছ করে রাখা হয়েছে। টেবিলের উপর রাখা আমার সবচেয়ে প্রিয় ফটো অ্যালবাম দুটো। সাথেই আখরোটের সূক্ষ্ম কাজ করা লেটার বক্সে রাখা আছে নিম্মির লেখা চিঠিগুলো। বেডসাইড টেবিলের উপর ফটো স্ট্যান্ডে রাখা নিম্মির ছবিটাকে ভীষণ জীবন্ত লাগছে। মনে হচ্ছে ও যেন আমাকে গভীর দৃষ্টিতে আমাকে পরখ করে দেখছে। এগুলো পুড়িয়ে ফেলতে হবে, কোনো সূত্র রাখা চলবে না। এতে করে সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে। ফায়ারপ্লেসের সামনে একটা চেয়ার টেনে নিয়ে বসে পোড়াবার আগে শেষবারের মতো অ্যালবামের ছবিগুলো দেখতে লাগলাম। প্রতিটি ছবির সাথে জড়িয়ে আছে এক একটা স্মৃতি। ফটো দেখা শেষ হলে অ্যালবাম দুটো ছুঁড়ে ফেলে দিলাম ফায়ারপ্লেসে। দাউ দাউ করে জ্বলে উঠলো আগুন। চিঠিগুলো ফেলে দিলাম সেই আগুনে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিল সব। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। সযত্নে তুলে রাখা এতদিনের অমূল্য সম্পদগুলোকে এভাবে বিসর্জন দিতে হবে সেটা কখনো ভাবিনি। আগুনের দিকে চেয়েছিলাম। দু চোখ বেয়ে নিজের অজান্তেই গড়িয়ে পানি পড়ছিল। অতীতের স্মৃতিতে তলিয়ে গেলাম আমি। মনে পড়ে গেল নিম্মির সাথে আমার প্রথম পরিচয়ের কথা। রিয়াজুল ইসলাম চৌধুরী বাপ্পির বোন নিম্মি। বাপ্পি আমার ঘনিষ্ঠতম বন্ধুর একজন। আমি, স্বপন, টুটু, হায়দার, বাপ্পি একে অপরের হরিহর আত্মা। ছুটিতে ঢাকায় এলে 24 ঘন্টা একসাথে থাকা খাওয়া হই হুল্লোড় করে সময় কাটে আমাদের। কখনো সিনেমা, কখনো পিকনিক, নয়তো শিকার, এভাবেই আনন্দে কেটে যায় আমাদের সময় ঝড়ের বেগে। এসব কিছু ভালো না লাগলে চলে যাই সিলেটের চা বাগানে, কাপ্তাই রাঙামাটি কিংবা কক্সবাজার টেকনাফ। 1968 সালের ফেব্রুয়ারিতে ছুটিতে ঢাকায় এসেছি। হইচই করে কেটে যাচ্ছিল সময়। একদিন হায়দার খবর নিয়ে এলো যমুনার চরে মৌসুমী পাখির আগমন ঘটেছে প্রচুর, তাই শিকারে যেতে হবে। শিকারের প্রতি একটা অদ্ভুত নেশা ছিল হায়দারের। সেদিন রাতেই দল বেঁধে শিকারে বেরিয়ে পড়লাম। আরিচা ঘাট পর্যন্ত গাড়িতে, তারপর নৌকা যাত্রা। মধ্যরাতের পর খাওয়া দাওয়ার পর নৌকায় উঠলাম। পরদিন দুপুর পর্যন্ত শিকার করে শেষ বিকেলে ফিরে এলাম। শিকার ভালোই হয়েছে। একটা রাজহাঁস, 4টা চকহা এবং 20টা বালি হাঁস। শীতকালে মৌসুমী পাখি সাইবেরিয়া থেকে উড়ে আসে বাংলাদেশে ঝাঁকে ঝাঁকে। গরমের শুরুতেই আবার উড়ে ফিরে যায় তুন্দ্রা অঞ্চলে। পাসপোর্ট কিংবা ইমিগ্রেশনের ঝামেলা নেই তাদের। যখন যেখানে খুশি উড়ে চলে যায় ওরা। শুধুমাত্র মানুষের কাছ থেকেই বৈষয়িক স্বার্থে এই স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। বাসায় ফিরতেই আমার ছোট 2 বোন মহুয়া এবং কেয়া বায়না ধরে বসলো, ব্রিটিশ কাউন্সিল একটা ফাংশন হচ্ছে, সেখানে নিয়ে যেতে হবে। সারা দিন রাত শিকারের ধকলে সবাই ক্লান্ত। কেউই ওদের নিয়ে যেতে রাজি হচ্ছিল না। ক্লান্ত থাকা সত্ত্বেও আমি ওদের মানা করতে পারলাম না। অনেক কষ্টে বাপ্পিকে সঙ্গে যাওয়ার জন্য রাজি করালাম। যখন ব্রিটিশ কাউন্সিলে পৌঁছলাম তখন রাত 9টার উপর। বারান্দায় কয়েকটি মেয়ে দাঁড়িয়ে আছে দেখতে পেলাম। ফাংশন, অথচ লোকজনের ভিড় নেই একদম। গাড়ি পোর্চের নিচে দাঁড় করাতেই মহুয়া কাছ নেমে জিজ্ঞেস করলো, এই নিম্মি, এদিকে এসো। নিম্মিটি আবার কে? দেখলাম একটি মেয়ে গাড়ির কাছে এগিয়ে এলো।
কি এত ফাঁকা কেন? প্রশ্ন করলো মহুয়া। ফাংশন শেষ, জানালো মেয়েটা। বাপ্পি ওকে উদ্দেশ্য করে বলল, তুমি এখন এখানে কি করছো? রিক্সা পাচ্ছি না, জবাব দিল মেয়েটা। মহুয়াই পরিচয় করে দিল, ভাইয়া নিম্মি বাপ্পি ভাইয়ার বোন, আমাদের হলিক্রসে পড়ে। বাপ্পিদের বাসায় যাওয়া আসা থাকলেও নিম্মির সাথে আগে পরিচয় সুযোগ হয়নি। চলো না ভাইয়া, নিম্মিকে নামিয়ে দিয়ে আসি, ফাংশন যখন আর দেখাই হলো না। মহুয়া অনুরোধ জানালো। বেশ, চল। নিম্মিকে গাড়িতে তুলে দিয়ে বাপ্পিদের বাসার দিকে রওনা হলাম। উজ্জ্বল শ্যামবর্ণের একহারা গরনের নিম্মি কেয়া মহুয়ার সাথে পিছনের সিটে বসেছে। বাপ্পি আমার পাশের সিটে। রিয়ার ভিউ মিররে নিম্মিকে পরিষ্কার দেখা যাচ্ছিল। দেখলাম সুন্দর ফিগারের অধিকারিণী নিম্মি, দেখতে আকর্ষণীয় এবং মিষ্টি। সবচেয়ে আকর্ষণীয় তার চুল। ঘন কালো চুলের একটা অসাধারণ মোটা বেনি হাঁটু ছড়িয়ে প্রায় গোড়ালির কাছ অব্দি ঝুলছে। হাল ফ্যাশনে বাঙালি মেয়েদের এ ধরনের ঘন কালো লম্বা চুল খুব একটা দেখা যায় না। গাঢ় নীল রঙের বুটিদার কামিজ ও চুড়িদার পায়জামা পরেছিল নিম্মি। কথা বলার ধরনও ভীষণ আন্তরিক। সবকিছু মিলিয়ে প্রাণবন্ত উচ্ছল প্রকৃতির নিম্মিকে প্রথম দেখাতেই ভালো লাগলো। সেই ভালো লাগা থেকেই ভালোবাসা। আশ্চর্য হয়েছিলাম নিজেই। স্কুল, কলেজ, ভার্সিটি জীবনে শুধুমাত্র লেখাপড়ার জন্যই নয়, বিভিন্ন কারণে বেশ নাম ডাক ছিল বরাবরই। এক নামে পরিচিত ছিলাম বিভিন্ন মহলে। মেয়েদের সাথে মেলামেশার অবাধ সুযোগও হয়েছে ছোটকাল থেকেই, কিন্তু প্রেমের ধার ধারেনি কখনো। দু একটা প্রেমপত্র, গল্পের বই আদান প্রদানের মাধ্যমে হাতে এসে পৌঁছানি তাও নয়, কিন্তু সেগুলো মনে তেমন একটা দাগ কাটতে সক্ষম হয়নি। ঘটনাগুলো নেহাত নেকামি বলেই মনে হয়েছে সবসময়। অবশ্য পছন্দ না হলেও প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অনেক বন্ধু বান্ধবকে নানাভাবে সাহায্য করতে হয়েছে এই সমস্ত ক্ষেত্র বিশেষে। ছাত্র রাজনীতি, খেলাধুলা, গান বাজনা, নাটক, সমাজসেবা ইত্যাদি নিয়ে মেতে থাকাটাই ছিল আমার নেশা। তাই মেয়েদের ব্যাপারে ধ্যান দেবার সময় ছিল না মোটেও। কাউকে দেখে তেমন ভাবে আকর্ষণও বোধ করিনি কখনো। আমিই কিনা প্রথম দেখার ভালো লাগা থেকে একবারে ভালোবেসেই ফেললাম নিম্মিকে। এমনটিই বোধহয় হয়। যাকে ভালো লাগে তাকে প্রথম দেখাতেই ভালো লাগে। প্রথমে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। হয়তোবা ক্ষণিকের মোহ, কিন্তু না, এ তো মোহ নয়। এরপর যতই দিন গেছে নিম্মির প্রতি আকর্ষণ বেড়েছে আমার, গভীর হয়েছে আমার ভালোবাসা। এ এক অদ্ভুত অনুভূতি। প্রতিদানে নিম্মিও সবটুকু মন উজাড় করে ভালোবেসেছে আমাকে। তার পবিত্র, আন্তরিক ও নিঃস্বার্থ ভালোবাসার গহীন অতলে তলিয়ে গেছি আমি। নিম্মি তার প্রথম যৌবনের কুমারী মনের সবটুকু মাধুর্য বিলিয়ে দিয়ে একান্ত বিশ্বাসে আমাকে স্বীকার করে নিয়েছিল তার ভালোবাসার মানুষ হিসেবে। আমি স্থান পেয়েছিলাম তার মনের মণিকোঠায়। আমি ধন্য হয়েছি তার ভালোবাসা পেয়ে। আমাদের ভালোবাসাকে সানন্দে গ্রহণ করে নিয়েছিলেন দুই পরিবারের সবাই, বিশেষ করে গুরুজনরা। খুশি হয়েছে বন্ধু বান্ধবরা। এবার ছুটি থেকে ফেরার আগে আমাদের বিয়ের ব্যাপারেও সব ঠিকঠাক হয়ে গেছে। এবছরের শেষে কিংবা আগামী বছরের প্রথম দিকে আমাদের বিয়ে হবে ঠিক হয়েছে, কিন্তু হঠাৎ করে দৈবচক্রে সবকিছু উলটপালট হয়ে গেল।